নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজকে আমরা ইপিএস 95 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিন্তু সিনিয়র সিটিজেনরা কিভাবে কর দেবেন, অর্থাৎ তাদের 60 বছরের পর করের কি সুবিধা আছে বা কী নিয়মকানুন, সেটাও আপনাদের ইপিএস 95 পরের কিছু অংশে জানিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, চলুন। ইপিএস 95 পেনশনভোগীদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত এই চিঠিতে কি লিখেছেন এবং চিঠিটি কাদের কাছে পাঠানো হচ্ছে, এই চিঠির গুরুত্বই বা কী, আজ সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের জানাবো। চিঠিটি এই মাসের 7 জুলাই 2026 তারিখের। তবে ইচ্ছাকৃতভাবে চিঠিতে নির্দিষ্ট তারিখ লেখা হয়নি, কারণ যে ব্যক্তির কাছে এই চিঠি পাঠানো হবে তিনি গ্রহণের সময় নিজেই তারিখ উল্লেখ করবেন। চিঠির নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি ভারতের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। চিঠির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে যে অত্যন্ত কম পেনশন এবং চিকিৎসা সুবিধার অভাবে ইপিএস 95 পেনশনভোগীরা অনেক কষ্টের সাথে জীবনযাপন করছেন। তাদের ন্যায্য অধিকার ও সুবিচার নিশ্চিত করার দাবিতেই এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংস্থা, গণমাধ্যম এবং শিল্পক্ষেত্রের মোট 186টি শিল্পে কর্মরত কর্মচারীরা তাদের চাকরি জীবনে নিয়মিতভাবে ইপিএফওর পেনশন তহবিলে অবদান রেখেছেন। অনেক কর্মী প্রতি মাসে 417 টাকা, 541 টাকা অথবা 1250 টাকা পর্যন্ত অবদান দিয়েছেন। এই কারণে ইপিএস 95 প্রকল্প ওল্ড পেনশন স্কিম, নিউ পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিম থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এত অবদান রাখার পরও বর্তমানে ইপিএস 95 পেনশনভোগীরা গড়ে মাত্র 1170 টাকা পেনশন পাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে বড় বিষয় হলো এই পেনশনের সঙ্গে কোনো মহার্ঘ ভাতা যুক্ত নেই। বাজারে মূল্যবৃদ্ধি যতই হোক না কেন পেনশনের পরিমাণ 1%ও বাড়ে না। এই কারণেই ইপিএস 95 পেনশনভোগীদের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়েছে যে অতি স্বল্প পেনশন এবং চিকিৎসা সুবিধার অভাবে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন ইপিএস 95 পেনশনভোগীর মৃত্যু হচ্ছে। এছাড়াও বলা হয়েছে গত 31 বছর ধরে ইপিএস 95 প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অবদান মাত্র 1.16%। অন্যদিকে কোশিয়ারি কমিটি এই সরকারি অবদান 8.33% উন্নীত করার সুপারিশ করেছে। অন্যদিকে নিউ পেনশন স্কিমে কেন্দ্রীয় সরকারের অবদান 14% আর ইউনিফাইড পেনশন স্কিমে সেই অবদান বেড়ে 18.5%-এ পৌঁছে যায়। চিঠিতে আরও বলা হয়েছে যে বাস্তবে পেনশন তহবিলের অর্থ প্রতি বছরই বাড়ছে, এমনকি তহবিলের মূল অর্থ স্পর্শ না করেও শুধুমাত্র সুদের অর্থ ব্যবহার করে এবং প্রয়োজনে অর্থমন্ত্রী অতিরিক্ত কিছু অর্থ বরাদ্দ করলে ইপিএস 95 পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী 7,500 টাকা ন্যূনতম পেনশন ও মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব। এই 4 দফা দাবি বাস্তবায়নের জন্য সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সমমন্ত্রী, প্রাক্তন মন্ত্রীবৃন্দ, অর্থমন্ত্রক, সমমন্ত্রক এবং ইপিএফওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বহুবার বৈঠক করেছেন। এছাড়া বহু সাংসদ সংসদে এই বিষয়টি তুলেছেন। বিভিন্ন মন্ত্রীকে একাধিক সুপারিশপত্রও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নানা ধরনের আন্দোলনও করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ অভিযানে বিক্ষোভ, ধর্না, পথ অবরোধ, ভিক্ষা আন্দোলন, পর্যায়ক্রমিক অনশন, উপবাস, আমরণ অনশন, অর্ধনগ্ন প্রতিবাদ, তালা লাগাও আন্দোলন। মধ্যপ্রদেশের ভিন্ডে 65 দিন ধরে ধারাবাহিক অনশন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের বুলধানায়
সংগঠনের প্রধান কার্যালয়ে 24 ডিসেম্বর 2018 সাল থেকে ধারাবাহিক অনশন কর্মসূচি চলেছে। চিঠিতে বলা হয়েছে, এত আন্দোলন এবং সরকারের বিভিন্ন আশ্বাস পাওয়ার পরও ইপিএফওর অন্যায় আচরণ, অমানবিক মনোভাব এবং উদাসীনতার কারণে আজও ইপিএস 95 পেনশনভোগীদের ন্যায্য দাবিগুলি পূরণ হয়নি। গত 10 বছর ধরে ইপিএস 95 পেনশনভোগীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। এদিকে পেনশনভোগীদের ক্রমবর্ধমান মৃত্যুর হার বিবেচনা করে হাওড়া পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন সাংসদদের নির্বাচনী এলাকায় তাদের কার্যালয় এবং অন্যান্য নির্ধারিত স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপর 5 আগস্ট 2026 তারিখে দিল্লির যন্তর মন্তরে একটি সর্বভারতীয় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড বা সিবিটির বৈঠকের স্থানেও দেশ জুড়ে ইপিএস 95 পেনশনভোগীরা বিক্ষোভ প্রদর্শন করবেন। একই সঙ্গে দেশের বিভিন্ন ইপিএফও কার্যালয় এর সামনে তালা লাগাও আন্দোলন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রয়োজনে বিভিন্ন স্তরে আমরণ অনশন এবং আরও কঠোর আন্দোলনের পথেও যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে মাননীয় সাংসদদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদের নির্বাচনী এলাকায় হাজার হাজার ইপিএস 95 পেনশনভোগী রয়েছেন, তাই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে এখন সিদ্ধান্ত তাদের হাতেই। এই প্রবীণ পেনশনভোগীদের কি এভাবেই কষ্টের মধ্যে জীবন কাটাতে দেয়া হবে, নাকি আগামী মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবিগুলি অনুমোদন করিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হবে? চিঠিতে সংগঠনের 4 দফা দাবি আবারও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম দাবি হলো ন্যূনতম মাসিক পেনশন 7,500 টাকা এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা প্রদান। সংগঠনের দাবি অনুযায়ী এটি কোশিয়ারি কমিটির সুপারিশ এবং রাজ্যসভার পিটিশন কমিটির সুপারিশের ভিত্তিতেই করা হয়েছে। দীর্ঘ 13 বছরে মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা নিয়েও এই দাবি জানানো হয়েছে। এছাড়া শ্রম মন্ত্রকের স্থায়ী কমিটি 17 মার্চ 2026 তারিখের প্রতিবেদনে তথ্য প্রমাণের ভিত্তিতে বর্তমান 1,000 টাকার ন্যূনতম পেনশন অবিলম্বে বাড়ানোর সুপারিশ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় দাবি হলো সুপ্রিম কোর্টের 4 অক্টোবর 2016 এবং 4 নভেম্বর 2022 সালের রায়ের সঠিক ব্যাখ্যা অনুযায়ী প্রকৃত বেতনের ভিত্তিতে উচ্চ পেনশনের বিকল্প সুবিধা কোনো ধরনের বৈষম্য ছাড়াই 1 সেপ্টেম্বর 2014 সালের আগে এবং পরে অবসর নেওয়া সমস্ত ইপিএস 95 পেনশনভোগীদের জন্য চালু করা। তৃতীয় দাবি হলো সমস্ত ইপিএস 95 পেনশনভোগী এবং তাদের স্বামী বা স্ত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান। চতুর্থ দাবি হলো যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী ইপিএস 95 প্রকল্পের আওতায় আসতে পারেননি তাদের প্রতি মাসে 5,000 টাকা পেনশন প্রদান করা। চিঠিতে দাবি করা হয়েছে যে এই ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা সংখ্যা দেশে খুবই কম। বন্ধুরা, এই চিঠিতে মূলত এই বিষয়গুলি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা এই আবেদনকে কতটা গুরুত্ব দেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাতে ইপিএস 95 পেনশনভোগীদের ন্যায্য অধিকার দ্রুত নিশ্চিত করা যায়। তো এরপর বন্ধুরা চলে যাচ্ছি যে সিনিয়র সিটিজেনদের কর দেওয়ার যে নিয়ম সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। অনেকেই মনে করেন 60 বছর পার হলেই আয়কর থেকে সম্পূর্ণ ছাড় পাওয়া যায়। বাস্তবে বিষয়টি তেমন নয়। বর্তমানে কোন কর ব্যবস্থায় আছেন, অর্থাৎ পুরনো কর ব্যবস্থা নাকি নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছেন, তার উপরেই করের হিসাব নির্ভর করে। এছাড়া বিভিন্ন ধরনের ছাড়, রিবেট এবং ডিডাকশনের নিয়মও দুই ব্যবস্থায় আলাদা। নতুন কর ব্যবস্থার স্ল্যাব। বর্তমানে নতুন কর ব্যবস্থা অধিকাংশ করদাতার জন্য ডিফল্ট হিসাবে প্রযোজ্য।
এই ব্যবস্থায় বয়স অনুযায়ী আলাদা কোনো করমুক্ত সীমা নেই, অর্থাৎ সাধারণ ব্যক্তি এবং সিনিয়র সিটিজেন উভয়ের ক্ষেত্রে একই কর স্ল্যাব প্রযোজ্য। করযোগ্য আয় অনুযায়ী হার প্রযোজ্য হবে। 4 লক্ষ টাকা পর্যন্ত 0%, 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10%, 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15%, 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20%, 20 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25%, আবার 24 লক্ষ টাকার বেশি হলে 30%। এর সঙ্গে প্রযোজ্য হলে স্বাস্থ্য, শিক্ষা, সেস এবং সারচার্জ যোগ হবে। নতুন কর ব্যবস্থায় রিবেট। যদি করযোগ্য আয় 12 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে ধারা 87A অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে করের ওপর রিবেট পাওয়া যায়। এর ফলে অনেক ক্ষেত্রেই 12 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ওপর কার্যত কোনো আয়কর দিতে হয় না। তবে বিশেষ করে করযোগ্য কিছু আয় যেমন ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এই সুবিধা সম্পূর্ণভাবে প্রযোজ্য নাও হতে পারে। পুরনো কর ব্যবস্থা বেছে নিলে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। 60 থেকে 80 বছর 3 লক্ষ টাকা পর্যন্ত কর নেই। 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5%, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 20%, আবার 10 লক্ষ টাকার বেশি হলে 30%। 80 বছরের বেশি 5 লক্ষ টাকা পর্যন্ত কর নেই। 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 20%, আবার 10 লক্ষ টাকার বেশি হলে 30%। পুরনো কর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ডিডাকশন। পুরনো ব্যবস্থার অন্যতম বড় সুবিধা হলো বিভিন্ন ধরনের কর ছাড় পাওয়া যায়। ধারা 80C সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নির্দিষ্ট বিনিয়োগের ওপর ছাড় পাওয়া যায়, যেমন পিপিএফ, ইপিএফ, জীবন বিমার প্রিমিয়াম, ইএলএসএস, 5 বছরের ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট। ধারা 80D স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর কর ছাড় পাওয়া যায়। সিনিয়র সিটিজেনদের জন্য এই সীমা সাধারণ ব্যক্তিদের তুলনায় বেশি। ধারা 80TTB ব্যাংকে বা পোস্ট অফিসের সেভিংস এবং ফিক্সড ডিপোজিটের সুদের ওপর বছরে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এই সুবিধা বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য। ধারা 24B হোম লোনের সুদের ওপর নির্দিষ্ট শর্তে কর ছাড় পাওয়া যায়। ধারা 80DD এবং 80U প্রতিবন্ধী ব্যক্তি অথবা প্রতিবন্ধী নির্ভরশীলের চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে কর ছাড়ের সুবিধা রয়েছে। নতুন কর ব্যবস্থায় ডিডাকশন। নতুন ব্যবস্থায় অধিকাংশ প্রচলিত ডিডাকশন পাওয়া যায় না, তবে কিছু নির্দিষ্ট সুবিধা যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং নিয়ম অনুযায়ী অনুমোদিত কয়েকটি ছাড় এখনও পাওয়া যেতে পারে। তাই বিনিয়োগের করে কর বাঁচানোর সুযোগ নতুন ব্যবস্থায় অনেকটাই সীমিত। সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা। সিনিয়র সিটিজেনদের জন্য কিছু অতিরিক্ত কর সুবিধা রয়েছে। ব্যাংকের সুদের ওপর উচ্চ সীমার ডিডাকশন, স্বাস্থ্য বিমায় বেশি কর ছাড়, অগ্রিম কর দেওয়ার বাধ্যবাধকতা থেকে নির্দিষ্ট ক্ষেত্রে অব্যাহতি যদি ব্যবসায়িক আয় না থাকে। পুরনো কর ব্যবস্থায় বেশি কর মুক্ত আয়ের সীমা। কোন কর ব্যবস্থা লাভজনক? এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার আয়ের ধরন এবং বিনিয়োগের ওপর। যদি আপনার 80C অনুযায়ী বড় অঙ্কের বিনিয়োগ থাকে, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বেশি হয়, হোম লোনের সুদে কর ছাড় পান, 80TTBর সুবিধা নিতে চান, তাহলে অনেক ক্ষেত্রে পুরনো কর ব্যবস্থা লাভজনক হতে পারে। অন্যদিকে যদি আপনার ডিডাকশন খুব কম থাকে, বেতন বা পেনশনই প্রধান আয় হয়, কর হিসাব সহজ রাখতে চান, তাহলে নতুন কর ব্যবস্থা বেশি সুবিধাজনক হতে পারে। ধরা যাক একজন 65 বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তির বার্ষিক আয় 11 লক্ষ টাকা। যদি তিনি পুরনো কর ব্যবস্থায় 80C, 80D, 80TTB এবং অন্যান্য যোগ্য ছাড় দাবি করেন, তাহলে করযোগ্য আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, ফলে তার মোট করের পরিমাণও অনেক কম হবে। অন্যদিকে যদি একই ব্যক্তির কোনো বড় ডিডাকশন না থাকে, তাহলে নতুন কর ব্যবস্থায় কম কর দিতে হতে পারে, অথবা রিবেটের কারণে কার্যত করের বোঝা কমে যেতে পারে। 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য 60 বছরের বেশি বয়সী করদাতাদের ক্ষেত্রে
কর ব্যবস্থা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বিনিয়োগ এবং কর ছাড়ের সুযোগ বেশি তারা পুরনো কর ব্যবস্থায় বেশি লাভবান হতে পারেন। অন্যদিকে যাদের কর ছাড় কম এবং সহজ কর হিসাব চান তাদের জন্য নতুন কর ব্যবস্থা অনেক সময় বেশি উপযোগী হয়। তাই আয়, কর ছাড় এবং বিনিয়োগের হিসাব ভালোভাবে মিলিয়ে তারপরেই কোন কর ব্যবস্থা বেছে নেবেন তার সিদ্ধান্ত নেওয়া উচিত। কর আইন সময়ে সময়ে সংশোধিত হতে পারে এবং ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী করের হিসাব ভিন্ন হতে পারে। তাই রিটার্ন জমা দেওয়ার আগে সর্বশেষ সরকারি নিয়ম অনুযায়ী যাচাই করে বা প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কর দেওয়া উচিত। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।